তাহলে আসে না, জয়েন করেছো তো? রায়হান, স্যার আছি আমি। কোনো রিপ্লাই আছে? স্যার বলছে টাইম জানাই দিবে আর কি। আচ্ছা, ওয়েট করো, দেখো। জি স্যার। আর বিশেষ করে যে নিউরো অ্যানাটমি রিলেটেড যে প্রবলেম, যেখানে মানে সিলেবাস টাচই করা হয় নাই, হ্যাঁ, জি স্যার। খুব পোলাইটলি সেটা মানে এট সাম পয়েন্ট ডিউরিং দ্য ক্লাস তোমরা বললো আর কি, হ্যাঁ, যে ম্যাডাম এটা তো পড়ানোই হয় নাই, অথবা আমাদের তো এই সেমিস্টার পড়ালে আর সুযোগ থাকবে না, তাহলে এটা কি করা যেতে পারে, হ্যাঁ, তার কাছ থেকে সাজেশন চাইবো। ওকে, অথবা ওকে স্যার। অথবা মানে ভেরি পোলাইটলি জানার চেষ্টা করবো যে ম্যাডাম এটা তো পড়ানো হয় নাই, পরীক্ষায় থাকবে নাকি, থাকবে না, আর যদি থাকে তাহলে আমরা কিভাবে কভার করবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ওই সাবজেক্টে যেহেতু আমাদের শুধু ল্যাবের জন্য, তো ম্যাম যদি এক দুইটা ক্লাসও নিত তাহলে আর কি মনে হয় মানে একটু আচ্ছা, আমরা তোমরা করতে পারতাম। তোমাদের ফ্রাঙ্কলি তোমাদের ডিমান্ড প্লেস করবা, ঠিক আছে, ভেরি পোলাইটলি অফকোর্স, ঠিক আছে? জি স্যার। কারণ ম্যাডাম এমনিতেই আসলে তার ঠিক। physical condition এমনিতে খারাপ, জি স্যার। যার জন্য তাকে স্ট্রেসে ফেলানো মুশকিল, কিন্তু এরপরও তোমাদের তো বাঁচতে হবে, তাই না? তোমরা তোমাদের ভেরি পোলাইটলি তোমরা তোমাদের যে ডিমান্ড এটা বলার চেষ্টা করো, এক্সপ্রেস করার চেষ্টা করো, হ্যাঁ, এবং ওকে হচ্ছে স্যার। যে সেদিন যদি সম্ভব হয় ক্লাস রেকর্ড করো, ঠিক আছে? ক্লাস রেকর্ড করবা, সেখানেই মানে তোমার এই ডিমান্ড গুলো প্লেস করার ট্রাই করো, এরপরে আমি দেখবো কিভাবে কি করা যায়, যদি এখন তো এই ম্যাডাম না পারে, হুম, তার উপর প্রেশার ক্রিয়েট করবো না, এমনি আলোচনা করবো যে ম্যাডাম কি করা যেতে পারে। ওকে, আচ্ছা স্যার। এরপরে যদি ম্যাডাম মানে সক্ষম না হয় বিকজ অফ সো মেনি প্রবলেমস অফ হার, তাহলে অল্টারনেটিভ আমরা ই করবো আর কি, ব্যবস্থা করবো। ওকে, ওকে স্যার। স্যার একটা কথা বলতাম। হুম, স্যার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সমস্যা নিয়ে স্যার আন্দোলনের যাইতে চাচ্ছে স্যার, এটা কি মানে আমাদেরও তো অনেক স্যার সমস্যা, আমরা কি মানে আন্দোলনে যাওয়া উচিত, মানে আর কি আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম। কয় বছর লস করছো এখন স্যার পর্যন্ত? লস তো 1 বছরের বেশি। লস অ্যাকচুয়ালি 2 বছর হতে যাচ্ছে, তাই না? জি স্যার। ইউনিভার্সিটি খুলতে খুলতে অক্টোবরও হয়তো খুলবে না, কারণ অক্টোবরে প্রথম 7 দিন খোলা আছে অফিসিয়ালি, এরপরে প্রায় 10 দিনের মতো বন্ধ, ঠিক আছে? তোমরা ক্যালেন্ডার দেখো, পূজার ছুটি আছে অনেকদিন, তো অক্টোবরও চলে যাবে হয়তো, আমার আমার বিশ্বাস, কারণ ইউনিভার্সিটি খুললেও দেখবো যে পূজার ছুটির পরে একবারেই খুলতেছে, তার মানে অক্টোবরও আমরা শুরু করতে পারবো না যদি। তাহলে তো স্যার অনেক ডিপার্টমেন্টের রুটিন দিয়ে দিছে এক্সামের অফলাইন। আচ্ছা, রুটিন যারা দিয়েছে তারা মানে টু মাস প্র্যাকটিস করতেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি যখন যোগাযোগ করছি বিশেষ করে ইন্টারন্যাশনাল অফিসে নেপালিদের ভিসার ব্যাপারে, তখন আমাকে বলা হলো, স্যার দয়া করে আপনাদের মতো ডিপার্টমেন্টরা খুব মানে ক্রিটিক্যাল অবস্থায় আছেন, কারণ যাদের হচ্ছে নেপালি স্টুডেন্টরা আছে, নেপালি স্টুডেন্টদেরকে নিয়ে আসতে হলে আমাদের হল খুলে দিতে হবে। জি স্যার। তো হল খুলে দেওয়া মানে ইউনিভার্সিটি খুলে দেওয়া, তো এই ডিসিশনটা যতদিন হবে না আমরা ততদিন আপনাদেরকে বলবো না যে আপনারা কিছু করেন, মানে বিশেষ করে নেপালিদেরকে নিয়ে আসার ব্যাপারে উদ্যোগ নেন। সো আর যদি নেপালি তোমাদের ক্লাসে স্পেশালি ফার্স্ট 2 ব্যাচ এখানে প্রায় 1/3 অথবা তারও বেশি, তাই না? জি স্যার, 30%-এরও বেশি আছে আমাদের। তাদেরকে বাদ দিয়ে কোনো একাডেমিক অ্যাক্টিভিটি মানে পরিচালনা করা সম্ভব না, তারাও একটা মেজর পজিশন আমাদের, যার জন্য হচ্ছে যে কে কি করলো এটা ব্যাপার না, যারা দিয়েছে তাদের অ্যাসেস করে দেখো যে কত পার্সেন্ট নেপালি স্টুডেন্ট অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, এবং তারা যেটা দিয়েছে আমি মনে করি যে কি ছাত্রদেরকে কিছুটা আশ্বস্ত করার জন্য, মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য, ওইটা ওইভাবে হবে না, ওটা চেঞ্জ অবভিয়াসলি হওয়ার সম্ভাবনা আছে, কারণ একাডেমিক কাউন্সিলে এইসব ডিসিশন হবে যে কখন থার্ড ইয়ার আসবে, কখন পরীক্ষা দেবে, সেকেন্ড ইয়ার কখন আসবে, নাকি সবাই একসাথে আসবে বাই টার্ন পরীক্ষা নেবে, ইট ইজ গোয়িং টু বি ডিসাইডেড। যার জন্য আমি আগে যেটা দেওয়া হয়েছে যেসব ডিপার্টমেন্ট, এটা একটা মিথ্যা আশ্বাস আমি বলবো, আমরা ইচ্ছা করলে দিতে পারি, ওই দেওয়ার কোনো মানে আছে যদি আবার দেওয়ার পরেও চেঞ্জ হয়?
মানে না স্যার, তাহলে স্যার আমরা আরো সমস্যায় পড়ে যাই, বারবার আশা ভাঙা হয়। অনেকে স্ট্রেসে ফেলে যে পরীক্ষা আসতেছে, তাই না? জি স্যার। আবার পরীক্ষার 5 দিন 7 দিন আগে বললাম যে পরীক্ষা হবে না, এটা ডিস্টার্বিং অ্যাকচুয়ালি। জি স্যার। যার জন্য যখন যা করব এট এ টাইমেই মানে খুব প্রিসাইজলি করার ট্রাই করব। তোমাদেরকে আমি বললাম যে তোমরা পিছায় থাকবে না, সবাই রুটিন দিল নাকি পরীক্ষা শুরু করলে ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আমরা যখন শুরু করব তখনই আমরা শুরু করব, এবং আমি আশা করি যে আহ, আমার যে মানে কর্মপরিকল্পনা ডিপার্টমেন্টকে নিয়ে তোমাদেরকে নিয়ে, তাতে 7 দিন পরে শুরু করলেও তোমরা পিছায় থাকবে না কারো থেকে। ওকে। আর আন্দোলনের ব্যাপারে আমি বলবো যে সিলি ইস্যু নিয়ে আন্দোলনে যাওয়ার দরকার নাই, তোমাদের টাইম অলরেডি মানে ওয়েস্টেজ অনেকগুলা, এবং তোমরা স্পেশাল উইদিন আওয়ার ইউনিভার্সিটি বিকজ ইউ আর গোয়িং টু নিড 5 years টু কমপ্লিট, তাই না? অন্যদের 4 বছরে কমপ্লিট হবে, তোমাদের জি 5 স্যার। বছরে কমপ্লিট হবে। ফিশারিজরা যখন অনেকে দেখবে চাকরিতে জয়েন করবে, তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিট হচ্ছে না, এরকম হয়েছে আমাদের ক্ষেত্রে, আমরা দেখেছি, রাইট? সো আমরা ইন্টার্নশিপ করছি, যার জন্য আমরা পিছিয়ে গেছি। এবং ফিশারিজরা যারা ইন্টার্নশিপ ছিল না, মানে এক্সেপ্ট বিবিএম এন্ড হাজবেন্ড্রি, এই দুইটা ফ্যাকাল্টি বাদ দিয়ে বাকি সবাই আমাদের আগে একটা বিসিএস পাইছে, আমরা পরে বিসিএস পাইছি, বুঝছো? তো এই ধরনের প্র্যাকটিক্যাল সিনারিও তোমরা দেখতে যাবে, মানে যাচ্ছ খুব তাড়াতাড়ি। যার জন্য বলবো যে মানে এরকম কোনো স্টেপ নিবা না যেটা তোমাদের টাইম ওয়েস্ট করবে। হ্যাঁ, 5 বছরের কোর্স 7 বছর 6 বছর লাগাবে। ওকে, কি প্রবলেম আছে আগে ঘরে সলভ করা ট্রাই করতে হবে। ঘর যদি না পারে এরপরে দেখা যাবে কিভাবে কি করা যায়, আগেই না। ওকে Sir, good morning. I want to say that, sir, after taking the decision of university open, at least 25 day, we foreigner student need to come back to the Bangladesh, because nowadays there was too much people are in Bangladesh embassy to go there, to go Bangladesh. So it's taken the 12 to 15 days, sir, to prepare visa. So I want to say that, sir, after taking the decision, it may take 25 days to open our university, sir. ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমরা যে কোনো ভাবে ম্যানেজ করার ট্রাই করব। And I ensure that you will not be a loser, although you take 25 days or 1 month. Thank you, Alright. sir. So in that period of your visa processing, if we supposed to take the classes, maybe you may not come in the campus because of your visa problem, and other Bangladeshi student may come. In that case, if we conduct any academic activity like classes, you will be you are going to participate for sure, and the class will be offline and online. যারা ক্যাম্পাসে থাকবে তাদের জন্য অফলাইনে হবে, and for you guys not staying in Bangladesh, it will be covered online. Okay, Thank you, sir. and the exam will start after your arrival. I make sure. Thanks, sir. Our junior are also, sir, creating pressure to what will you do. Then I suggest him, after opening the university and after coming the bona fide letter, then we all are apply. Yes, yeah, that's what I suggested everybody. So don't worry, you just keep in mind that exam will open maybe within 2 or 3 days after your arrival, and your preparation should be focusing on that issue. And don't think or don't be panic about your Thank you, visa sir. problem, because whatever time needed, you will be allowed that time, and it's for sure that after your arrival, the main exam or main academic activity will start. And in the meantime, if there is any academic activity, you will also be involved online. Thank you, sir. Okay, so no further discussion. আমরা কোর্সে যাই। So microbiology of market milk. My first question is, what is market milk? এত কম পার্টিসিপেন্ট কেন? তোমাদের অনেক স্টুডেন্ট, তোমরা আছো মাত্র 38. Why? মার্কেট মিল্ক আনসার দাও দেখি, কে পারো?
Assalamualaikum, sir. Market milk is kind of milk that is directly sold for human consumption in the market. ওকে, এখন প্রায় 11টা বাজে। স্বর্ণালী, তুমি আজকে কোনো ক্রমে যেন 38-এর বেশি অ্যাটেন্ডেন্স না আসে, ঠিক আছে? এই দেখো, এখন 38, আজকে কাউন্ট করব। আচ্ছা স্যার। এনিওয়ে, মার্কেট মিল্ক কাছাকাছি গেছে সে। মার্কেট মিল্ক is defined or has been defined as a fluid milk product sold for direct human consumption. স্যার ক্লাস রেকর্ড হচ্ছে না। বাজারে যেসব লিকুইড মিল্ক পাওয়া যায়, so all are market milk, and that should have the quality or safetiness of direct human consumption as it is. প্যাকেট খুলবা আর খাওয়া, রাইট? বাট আমাদের দেশে ওইটা করা হয় না। আমাদের দেশে নর্মালি বয়েল করে নেওয়া হয়, বিকজ আমাদের ডেইরি ইন্ডাস্ট্রিতে ওইভাবে মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল মেনটেন করা হয়তো হয় না, শুধুমাত্র হিট ট্রিটমেন্ট করে মার্কেটে রিলিজ করা হয়। সো এটাই মার্কেট মিল্ক বাই ভেরি সিম্পল ডেফিনিশন। ইট হ্যাজ, তোমরা জানো অবশ্যই, যেহেতু প্যাকেজ আকারে মার্কেট করা হয়, ইট হ্যাজ এ লিটল এক্সটেন্ডেড শেলফ লাইফ। হ্যাঁ, এন্ড শেলফ লাইফটা আসলে কি জানো? শেলফ লাইফ কি? ফুড প্রোডাক্টস ওইটা কতদিন টিকে ওর থাকবে? থাকার ডিউরেশন পিরিয়ডটা। এক্স্যাক্টলি। এবং যদি সায়েন্টিফিক ডেফিনিশনে আসি, ফুড প্রোডাক্ট shelf life is the length of time that a food can be kept under practical storage condition, যেভাবে রিকমেন্ড করা হয় স্টোরেজ করার জন্য, and still retain acceptable quality or characteristics, and আরেকটা জিনিস অ্যাড করা যায়, that and after direct consumption that will not be detrimental for human health. These characteristics include sensory appraisal, including odor, flavor, texture, and physical appearance, and the product safety, যেটা পরে বললাম। এটা হচ্ছে শেলফ লাইফ। ডেটটা কি স্যার বিশ্বাসযোগ্য স্যার? কি এই যে মিল্ক শেলফের যে ডেটটা দেওয়া থাকে স্যার, এটা কি স্যার বিশ্বাসযোগ্য কিনা? মানে এই ডেটের ভিতর কি আমরা নিশ্চিন্তে খাইতে পারবো কিনা? বাংলাদেশে তো আমি বললাম যে একটু ডাউট আমার নিজেরও আছে, কারণ মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল যেহেতু ওইভাবে মেনটেন করা হয় না, রাইট? এবং তোমরা দেখবা যে মিল্ক ঢাকায়, যারা ঢাকার রাস্তায় সকালে বের হও, তারা দেখবা যে এই মিল্ক বিটার যে মিল্ক আসে, প্যাকেজ মিল্ক, এটা কিভাবে যে হ্যান্ডেল করা হচ্ছে ড্রেনের পাশে, বুঝছো? তোমার এই পিক আপ অথবা ট্রাক থেকে একবারে ঢেলে দিচ্ছে, ওইটা একটা বাক্সের মধ্যে পড়তেছে, আবার উপসায় মাটিতে পড়তেছে। মানে মানে কি বলি, এরা দেখার মতো না। যারা ডেইরি সায়েন্সের সেন্স আছে, তারা দেখলে চোখ বন্ধ করবে যে এটা কি হচ্ছে এখানে। মানে জাস্ট লাইক এই যে তোমাদের আদার যে প্রোডাক্ট আছে যেগুলা নন পেরিশেবল, লাইক সাবান ফর এক্সাম্পল, এটা যেভাবে রাফলি হ্যান্ডেল করে, মিল্কের প্যাকেজ ওইভাবে রাফলি হ্যান্ডেল করে, হুইচ ইজ নট ডিজায়ারেবল। সো বাংলাদেশের ক্ষেত্রে আমি মানে রিকমেন্ড করব না যে তোমরা মার্কেট মিল্ক হলেও আসলে ডাইরেক্ট কনজিউম করো, কারণ মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল ওইভাবে করা হয় না। আমি মিল্ক বিটার যখন ইন্টার্নশিপে ছিলাম তখনও দেখেছি যে জাস্ট ব্যাট পাস্টুরাইজ অথবা এসটি করে প্যাকেট করে ফেললো, এবং মানে স্যাম্পলিং করে যে মাইক্রোবস টেস্ট করবে সেটাও করা হয় না। ওকে, আর যে তুমি কি বললা এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ডেট আমি দেশের বাইরে দেখেছি যে এক্স্যাক্টলি যে ডেট ছিল ওই ডেটের পরের দিন, অর্থাৎ ওই ডেট থেকে 12 ঘন্টা পরেই একটা ইউগার আমি দেখছি নষ্ট হয়ে গেছে। এই মানে এক্সপায়ারি ডেটটা বাইরে আমি প্রিসাইজলি পাইছি, কিন্তু বাংলাদেশে আমি জানি না এটা কতটুকু ট্রাস্টওয়ার্দি, বাট এটা বিএসটিআই এর একটা রিকোয়ারমেন্ট যে প্রোডাক্ট। এই সমস্যাটা স্যার মনে হলো স্যার একটা টি ব্যাগ আনছে আমাদের, আরো 2 মাস মেয়াদ আছে, তার আগেই নষ্ট হয়ে গেছে। এখন ভাবলাম যে মিল্কের ক্ষেত্রে কি অবস্থা? সো যার জন্য এটা ট্রাস্টওয়ার্দি না। বাংলাদেশের ক্ষেত্রে আসলে আমরা অতটা মানে অনেস্ট এখনো হতে পারি নাই, যার জন্য তোমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে ফুড প্রোডাক্টের ক্ষেত্রে। তবে নন পেরিশেবল যেগুলো আছে, যেগুলো আমাদের মানে ডেইলি ইউজ আছে, ফর এক্সাম্পল ডিটারজেন্ট অথবা সোপ অথবা সাম নাউএডেজ ডিসইনফেক্টেন্ট, এগুলা নিয়ে খুব বেশি সমস্যা নেই, একটু এপাশ ওপাশ হলেও হতে পারে, বাট কেয়ারফুল অ্যাবাউট ফুড অ্যান্ড মেডিসিন। ওকে, বাংলাদেশি কন্ডিশন।
মেডিসিনের ক্ষেত্রে কিছুটা ট্রাস্ট করা যায়, বাট এখন তো দেখতেইছো যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকেও যে প্রোডাক্ট আসে সেগুলোরও ভেজাল বের হয়েছে, তাই না? যার জন্য মানে একটু কেয়ারফুল থাকতে হবে। স্যার ডিসপেন্সারিতে স্যার এমনি যে ঔষধ যায় মানে যেগুলো স্যার শুধু মানুষকে পাবলিসিটি করার জন্য, ওই ওষুধ আবার ডিসপেন্সারি স্যার অল্প দামে বিক্রি করে স্যার জনসাধারণের কাছে, যেগুলো স্যার মানুষের জন্য স্যার অনেক ক্ষতিকর। আচ্ছা আচ্ছা। স্যার আমি এটা খুলনাতে গিয়েছিলাম যে স্যার এটা ওই ঔষধ স্যার আমার কাছে বিক্রি করছিল, পরে আমি স্যার ব্যাগ দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এনিওয়ে এগুলা এই সেন্স গুলা তোমাদের আরো হয়তো ডেভেলপ হবে ধীরে ধীরে যতটা কোর্সে অ্যাডভান্স হবে। ইভেন আমাদের তোমাদের কি হাইজিন মাইক্রোবায়োলজি এগুলো ছিল কোর্স আগে? অ্যানিমাল হাইজিন কোর্স? অ্যানিমাল হাইজিনটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা আমরাও পড়ছিলাম। ভেটেরিনারি সায়েন্স প্রোভাইড করে এটা, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন, বিএতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের নাম মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন। এটার মধ্যেই পাবলিক হেলথ আছে। হাইজিন হচ্ছে তোমার একটা ফুডের, আমরা মেইনলি অ্যানিমাল হাইজিন পড়ি। অ্যাকচুয়ালি অ্যানিমাল হাইজিন পড়ার উদ্দেশ্য হলো কিভাবে একটা সেফ প্রোডাক্ট, অ্যানিমাল প্রোডাক্ট স্পেশালি মিট প্রডিউস করা সম্ভব, রাইট? কারণ একটা অ্যানিমালসকে হাইজেনিক পরিবেশে রাখলেই তুমি সেখান থেকে মানে কি বলি হাইজেনিক কন্ডিশনে মিল্কিং করতে পারবা, হাইজেনিক কন্ডিশনে তোমার একটা অ্যানিমাল সোল্ডার করতে পারবা। সেই ক্ষেত্রেই তুমি মানে এক্সপেক্ট করতে পারো যে ওই প্রোডাক্টটা, অ্যানিমাল প্রোডাক্টটা হাইজেনিক হবে, যেটা আমরা পড়েছি মিল্কের ক্ষেত্রে যে হাইজেনিক মিল্কিং এনভায়রনমেন্ট, রাইট? সো অ্যানিমাল হাইজিন পড়ার উদ্দেশ্য যে একটা অ্যানিমালকে হাইজেনিক কন্ডিশনে কমফোর্টেবল, মানে কিপিং ইন মাইন্ড দ্যাট অ্যানিমাল কমফোর্টেবিলিটি, অ্যানিমাল ওয়েলফেয়ার, হাইজেনিক কন্ডিশনে প্রডিউস করা, সেখান থেকে আসলে হাইজেনিক প্রোডাক্ট, অ্যানিমাল প্রোডাক্ট আমরা মানে পেতে পারি। এইটা এক। আর দুই হচ্ছে যে পাবলিক হেলথ, এই হাইজেনিক মানে হাইজিন ডিপার্টমেন্ট থেকেই হাইজিনের আর একটা পার্ট পাবলিক হেলথ। সেইটা হচ্ছে অ্যাজ এ ভেটেরিনারিয়ান তোমরা যে প্রফেশনাল ফিল্ডে যে সার্টিফাই করবা, ফর এক্সাম্পল দিস বিফ ইজ সেফ ফর হিউম্যান কনজাম্পশন অর সেল, করে না এরকম সার্টিফিকেশন, জানো তো? এটা কিন্তু ভেটদের কাজ, এটা জানো? হ্যাঁ, এটা ভুলে যাও। কিন্তু বাইরে তোমার ভেটেরিনারিয়ানের সিল না থাকলে ওইটা মার্কেটে আসবে না। আর যদি মার্কেটে আসে, কোনো কনজিউমার যদি দেখে ক্লেম করে, তাহলে যে বিক্রি করতেছে তার মানে সিরিয়াস কনসিকুয়েন্সেস আছে, অনেক বছর পর্যন্ত জেল হয় এগুলোতে, বুঝছো? তো এটা বাংলাদেশে হয়তো ওইভাবে প্র্যাকটিস করা হয় না। ইভেন বাংলাদেশে তো সায়েন্টিফিক স্লোটার হাউসই এখন পর্যন্ত নাই, এক্সেপ্ট বেঙ্গল মিট। হ্যাঁ, তো তোমাদের এগুলা রোল এন্ড রেসপন্সিবিলিটি অ্যাজ এ ভেট, হ্যাঁ, সেইটা অ্যাকচুয়ালি পাবলিক হেলথ থেকে মানে তোমাদের এই কোর্স হাইজিনের পার্ট, অ্যাজ এ পার্ট আসার কথা। আমি জানি না সামনে আছে কিনা, তো না থাকলেও তোমাদের এগুলা নিজে নিজে পড়ে ইয়ে করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। আর কোর্সে না থাকার সম্ভাবনাও আছে, কারণ হচ্ছে এটা যেহেতু ব্লেন্ডেড হয়েছে হাজবেন্ডারি এন্ড ভেটেরিনারি সায়েন্স টুগেদার, 13টা ডিপার্টমেন্টের সমন্বয়ে আমরা নিজেরাই পড়ি প্রায় 147 ক্রেডিট। তোমাদের ওখানে প্রায় 180-র মতো আছে, সব মিলাই আমরা 218 করছি। তাহলে বুঝো মানে কত কম হয়েছে, তাই না? এবং এটা অবশ্যই ডিজারেবল না যে 2 ফ্যাকাল্টি মিলে যত পড়ে তোমরা সবগুলাই পড়ো, সেটা তাহলে তো 10 বছরে কমপ্লিট হবে না, তাই না? যার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে অলরেডি, এবং যেগুলা মিসিং হয়েছে, মিস আউট, সেগুলা তোমার প্রফেশনাল ফিল্ডে অবশ্যই আসবে এবং সেগুলা নিজেদের দায়িত্বে আসলে করে নিতে হবে। সো কোন কানেকশনে যে আমি আসছি সেটা আমি জানি না, এই যে এক্সপায়ারি ডেট থেকে আসলাম। এনিওয়ে, যে প্রোডাক্টের যে শেলফ লাইফ এবং যে তোমার এক্সপায়ারি ডেটটা আসলে ইন্ডিকেট করে শেলফ লাইফ, কিন্তু বাংলাদেশে ওইটা ওইভাবে হবে না। বাট স্টিল তোমাদের এই ধারণাটুকু থাকতে হবে যে কোন ডেইরি প্রোডাক্টের কতটুকু শেলফ লাইফ। হ্যাঁ, এবং বাংলাদেশি কন্ডিশনে যেটা আমি রিকমেন্ড করবো পার্সোনালি, যে এক্সপায়ার ডেট দেখবা এবং ওয়েল বিফোর দ্যাট এটা ফিনিশ করার ট্রাই করবা আর কি। স্যার আমরা যে গ্রাম থেকে যে সব দুধ এই যে বাজার থেকে কিনে আনি, এগুলোকে কি স্যার মার্কেট মিল্ক বলা যাবে না? না, market milk must have to go through a processing like a heat treatment. এবং আমি আজকেই হয়তো তোমাদের পড়াবো যে আলট্রা পাস্তুরাইজড মিল্ক, UHT, হ্যাঁ, সেখানে দেখবা যে not only heat treatment but it also has so many things to do with the airtight packing.
sterile packing, so that the milk or milk product remain safe until it goes to the mouth of the consumer. বুঝছো কথা? কিন্তু গ্রামে যেসব মিল্ক মানে মার্কেট করে সেগুলা দেখবে যে একটা পাত্রে নিয়ে ওপেন প্লেসে বসে, হ্যাঁ, এয়ারবর্ন কন্টামিনেশন ওখানে অবভিয়াসলি হতে পারে, রাইট? ধুলিবালির কথা তো নাই বললাম, আশেপাশে মাছি উড়ায়, ঠিক না? সো ওইটা কতটুকু সেফ আজকের এই লেসনের পরে তোমরা বুঝবা আর কি। Anyway, let's proceed. The initial quality and shelf life of a milk or milk product stability. Sorry, the initial quality and shelf life stability of heat-treated market milk is depend upon the microbiological and enzymatic quality of raw milk. এখন কোশ্চেন হচ্ছে, বাংলাদেশে এই যে মিল্ক বিটা গিয়েছো, আমরা মোটামুটি 1 মাসের মতো ছিলাম মিল্ক বিটা। আমি কখনো দেখি নাই যে ইভেন বিফোর অর আফটার হিট ট্রিটমেন্ট, before or after pasteurization, they take some sample and send for microbiological analysis. At best ওরা যেটা করে, বিশেষ করে বাগাবাড়িতে যেটা দেখেছি, যে মিল্ক রিসিপশনের সময় একটু স্যাম্পলিং করে ফ্যাট ডিটেকশন করে, কুইক ফ্যাট ডিটেকশন। দিস বিকজ দে ওয়ান্ট টু প্রাইসিং দ্য মিল্ক ডিপেন্ডিং আপন দ্য ফ্যাট পার্সেন্টেজ, বাট দেয়ার ওয়াজ নো ফার্দার অ্যানালাইসিস। এবং তোমরা গেলে দেখবো হয়তো বিভিন্ন ধরনের স্যাম্পল নেওয়া হয়, বলা হয় তোমাদের এইটা করা হবে, ওইটা করা হবে, আলটিমেট কিছুই করা হয়, কিছুই না। যার জন্য ট্রাস্টওয়ার্দি একটু কম আমাদের দেশি কন্ডিশন। এবং অনেস্টলি স্পিকিং, আমি মার্কেট মিল্ক কিনি না নর্মালি, ফ্লুইড মিল্কটা আমি কিনি না, আমি ট্রাই করি ফ্রেশ মিল্ক করার জন্য, পারচেজ করার জন্য। স্যার মার্কেট মিলের ডেফিনেশনে যেহেতু আমরা বলতেছি যে স্যার হিট ট্রিটমেন্টের প্রসেসিং হতে হবে, তো সেক্ষেত্রে কি আমরা এইখানে যে ডেফিনেশন দেওয়া আছে এটা মানে বেস্টের জন্য লিখতে পারবো, বেস্ট আনসারের জন্য, নাকি স্যার এর ভিতরে অ্যাড করবো কিছু? এর ভিতরে অবশ্যই অ্যাড করতে হবে তোমাদের আমি রেফারেন্স দিয়ে দিয়েছি মনে হয়, যে অ্যাডভান্স ডেইরি কেমিস্ট্রি বুক। এবং মার্কেট মিল্ক তো এটা মানে বাই নেমে আসছে, বাই ডেফিনেশনে। মার্কেট মিল্ক তোমরা আগে পড়েছো, তাই না? সেখানে তোমাদের জানার কথা। এনিওয়ে, সো যেটা বলা হচ্ছে যে হিট ট্রিটেড মিল্কের শেলফ লাইফ স্টেবিলিটি ডিপেন্ড করে মাইক্রোবায়োলজিক্যাল অ্যান্ড এনজাইমেটিক কোয়ালিটি অফ র মিল্ক, যেটা আমরা এখানে করি না, নর্মালি করার চেষ্টা করি না। দ্য হিট রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাক্টিভিটি অফ ইন্ট্রানজিক অ্যান্ড মাইক্রোবিয়াল এনজাইম অ্যাসোসিয়েটেড উইথ দ্য র মিল্ক, যেটা আগেই বলেছিলাম যে কিছু কিছু স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া যেগুলো স্পোর রিলিজ করে এবং কিছু কিছু ইন্ট্রানজিক এনজাইম রিলিজ করে। হিট ট্রিটমেন্টের মাধ্যমে ওইসব ব্যাকটেরিয়া কিল করা গেলেও স্পোর অথবা এনজাইম কিল করা যায় না। যার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এনশিওর করতে হবে যাতে ওইসব মাইক্রোবস যেগুলো এনজাইম প্রডিউস করে অথবা স্পোর ফর্মিং যেসব ব্যাকটেরিয়া, ফর এক্সাম্পল বেসিলাস গ্রুপ, এগুলা যাতে গ্রো না করতে পারে সেজন্য তড়িৎ ব্যবস্থা নিতে হবে, কুইক অ্যাকশন। লাইক এরকম হতে পারে যে ইমিডিয়েটলি আফটার মিল্কিং ইউ শুড ফলো ইমিডিয়েট হিট ট্রিটমেন্ট and then freezing, এটা একটা উপায় হতে পারে। The type and initial number and the potential growth of microorganism that survive the heat treatment and process, এটার উপরে তোমার shelf life ডিপেন্ড করে। এবং the incidence, type and growth of microorganism that recontaminate the product after the heat treatment, which is referred to post pasteurization contamination. অর্থাৎ এটার এই 4টা পয়েন্টের সামারি হচ্ছে যে একটা র মিল্কের মাইক্রোবায়োলজিক্যাল এবং এনজাইমেটিক কোয়ালিটি যত বেটার হবে, শেলফ লাইফটা তত ভালো হবে। এটা তার মানে এই না যে শেলফ লাইফ পাস্তুরাইজ মিল্কের ধরো যে 4 থেকে 7 দিন, তোমরা 1 মাস এক্সপেক্ট করবে, সেটা না। এই যে একটু আগে যে ট্রাস্টওয়ার্দির কথা আসছে, রাইট? সো 4 থেকে 7 দিন যদি দেয়া থাকে, তাহলে তোমার এই কোয়ালিটি গুলো যদি এনশিওর করা হয়, অর্থাৎ র মিল্কের যদি মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল অনেক ভালো হয়, লো কাউন্ট হয় এবং দেয়ার ইজ নো এনজাইম অর স্পোর, তাহলে আফটার হিট ট্রিটমেন্ট যে মানে রেফার্ড অথবা রিকমেন্ডেড যে শেলফ লাইফ ওটা অপটিমাম থাকবে, রাইট? যেটা বাইরে পাওয়া যায়, দেশের বাইরে। কিন্তু
এটা বাংলাদেশে অনেক সময় হয়ে ওঠে না, অনেক সময় হয় যদি মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি অথবা এনজাইমেটিক কোয়ালিটি অফ র মিল্ক ভালো হয় এবং there is no chance of microbial growth or enzyme release, spore formation অথবা post pasteurization contamination, এগুলা সব চলে আসবে। নেক্সট আমরা এখানে একটু দেখার চেষ্টা করেছি যে বিভিন্ন কান্ট্রিতে, ডিফারেন্ট কান্ট্রিতে তোমার র মিল্ক এবং প্রোডিউসার র মিল্ক এবং হচ্ছে প্লান্টের র মিল্কের মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল কি রকম হয়, হ্যাঁ, এবং এটা প্রোডিউসার থেকে তোমার প্লান্টে আসতে খুব বেশি হলে হয়তো 2-3 ঘন্টা সময় লাগে, রাইট? এর মধ্যেই দেখো কিরকম মাইক্রোবায়োলজিক্যাল গ্রোথ হয়, হ্যাঁ, 1 লাখ থেকে 3 লাখ হয়েছে, রাইট? এটা ইউএস স্ট্যান্ডার্ড, কানাডায় দেখো 50,000। এটা মোটামুটি ভাবে এইটা একটু কম হওয়ার কারণও আছে। কানাডায় মোস্ট অফ দ্য পার্ট অফ কানাডা ইজ টেম্পারেট, রাইট? টেম্পারেট বলতে কিছু কিছু আছে। আমি পিএইচডি তে যখন অধ্যয়নরত সেকেন্ড ইয়ারের দিকে আমাদের এক ভাই ছিল খুলনা ইউনিভার্সিটি, উনি কোপেনহেগেন থেকে অন্টারিওতে গেল কানাডায়, রাইট, পিএইচডির জন্য। তো ওনার সাথে একদিন কথা হচ্ছিল যে ভাই কোথায়, বাস স্টপে। হ্যাঁ, কি করতেছেন? কফি খাচ্ছি। এবং হচ্ছে ওয়েদার কন্ডিশন কিরকম যে বাইরে -40 ডিগ্রি টেম্পারেচার, -40 ডিগ্রি। বুঝো -40 ডিগ্রি কি? -40 ডিগ্রিতে কি ওয়াটার বয়লিং হওয়া শুরু হবে, তাই না? ফ্রিজিং স্যার, মোর দেন ফ্রিজিং স্যার। শুধু ফ্রিজিং না, তোমার সে আমাকে তখন বলতেছিল আমার ওই ফ্রেন্ড, যে বড় ভাই, যে আমি যদি 1 গ্লাস পানি ছুঁড়ে দেই সেটা মাটিতে পড়ার আগে বরফ হয়ে যায়। এবং সে মানে ওরা যে কফি খায় এটা আছে ক্লোজড কাপের মধ্যে, ওই এরকম একটা কাহিনী দেখছি স্যার। হ্যাঁ, সো এইরকম মানে মোস্ট অফ পার্ট অফ কানাডা এরকম অবস্থা, এক্সেপ্ট সামারে কিছুটা হয় এবং তাদের উইন্টার হচ্ছে এক্সটেন্ডেড, হ্যাঁ, অনেক লম্বা, যার জন্য ওখানে মাইক্রোবায়োলজিক্যাল যে গ্রো সেটা অনেক কম। এটা মানে বিকজ অফ দ্য জিওগ্রাফি। আর ইউএসএ জিওগ্রাফিতে জানো এখানে প্রচুর হিট আর এখানে স্নো, এরকম সব মিলাই আছে ইউএসএ। এবং ইউরোপিয়ান কন্ডিশন একই অবস্থা, ইউরোপিয়ানে খুব মানে নাতিশীতোষ্ণ, যেহেতু টেম্পারেট মোস্ট অফ দ্য কান্ট্রি, বাট এটা ডিউরিং উইন্টার। সামারে খুবই কমফোর্টেবল টেম্পারেচার, হ্যাঁ, যেটা হচ্ছে 18 থেকে 22-24, যেটা আমাদের জন্য খুবই কনভিনিয়েন্ট। এরকম ইয়েতেও দেখা যাচ্ছে সিমিলার, 1 লাখ উইদিন 2 to 3 hour or 4 hour 3 lakhs। হ্যাঁ, এইগুলা তোমাদের ভ্যালুগুলা মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা ফ্রি মাইন্ডে পড়ে বোঝার চেষ্টা করো, তাহলেই মনে থাকবে, রাইট? এবং তোমার কাছে স্পেসিফিক, তোমাদের কাছে আমি আনসার চাই না যে 1 লাখ এক্স্যাক্টলি সিএফইউ পার এমএল, তোমরা যদি অ্যারাউন্ডে থাকতে পারো ইটস ফাইন। এবং মুখস্থ করতে গেলে একটা প্রেশার কাজ করে মাথায় অথবা তোমার মনের ভিতরে, রাইট? কিন্তু যদি মানে বোঝার টার্গেট নিয়ে পড়ো, তাহলে দেখবে যে মুখস্থ করার চেয়েও অনেক কিছু মনে থাকবে। হয়তো প্রিসাইজলি মনে থাকবে না, বাট তোমার একটা রেঞ্জ মনে থাকবে। এবং এটাই দরকার হবে তোমাদের, বিশেষ করে বিসিএস এ, কারণ বিসিএস এ there is no syllabus অবশ্যই ডিফাইন করা আছে রিটেন পরীক্ষাগুলোর জন্য, ইনক্লুডিং দ্য সাবজেক্ট ম্যাটার। তোমাদের প্রফেশনাল যে 200 মার্কস, এখন 200 মার্কস না কম জানি না, এনিওয়ে ওই সিলেবাস ওইভাবে স্যাররা যখন কোশ্চেন করে সিলেবাস মানে তাদের দেওয়া হয়, কিন্তু সিলেবাস ওইভাবে ফলো করে না, রাইট? যার জন্য মানে আনলিমিটেড সিলেবাস এবং তোমাদের আনলিমিটেড লিখতে হবে ফ্রম দ্য কমন সেন্স। হ্যাঁ, সেটা একটা ফ্যাক্ট। এই জন্য বলবো যে বোঝার জন্য পড়ো, এবং যখন পড়বা মন দিয়ে পড়বা, পড়ার সময় দয়া করে অন্য কিছু মনে করবে না, তাহলেই মনে থাকবে। আচ্ছা, এখন দেখি যে মাইক্রোফ্লোরা অফ পাস্তুরাইজড মিল্ক। পাস্তুরাইজড মিল্কে কি কি থাকতে পারে? খুব বেশি বলবো না তোমাদেরকে, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, কারণ তোমরা র মিল্কের মাইক্রোবায়োলজি পড়েছো, রাইট? Microflora of pasteurized milk is primarily the bacterial in nature, although contamination with the bacteria as well as yeast and mold can occur. It is very rare, yeast and mold. Bacteria commonly isolated from pasteurized milk, usually the same type of bacteria that are found in the raw milk. কারণ নর্মালি আমরা যখন মিল্ক রিসিভ করি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যদি থিঙ্কিং করি, রিসিভ করার পর যখন এটা পাইপলাইনে যায়, তখনই আনলেস দেয়ার ইজ এনি প্রবলেম ইন দ্য প্রসেসিং প্লান্ট, এটা নর্মালি ইমিডিয়েটলি
পাস্তুরাইজেশনে দেয়া হয়, এরপরে স্টোর করা হয়। হ্যাঁ, যার জন্য পাস্তুরাইজেশনের পরে তোমার যদি কোনো ব্যাকটেরিয়া পাও, তাহলে র মিল্কে যে ব্যাকটেরিয়াগুলো ছিল ওই ব্যাকটেরিয়া কিছু অংশ যেটা এই ট্রিটমেন্টে মারা গেছে অথবা ডিস্ট্রয় হয়েছে সেইটা, এরপর যদি কিছু থাকে যে থার্মোডিউরিক ব্যাকটেরিয়া ফর এক্সাম্পল, সেগুলো থাকতে পারে যেটা র মিল্ক থেকে অরিজিনেটেড। হ্যাঁ, আর যদি পাস্তুরাইজেশন, এটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার পাস্তুরাইজেশন যদি স্যাম্পলিং করে অ্যানালাইসিস করো, বাট আফটার পাস্তুরাইজেশন ইফ ইউ স্টোর দিস মিল্ক ফর let's say 3 to 6 hours, and after that you are going to analyze. At that time point, if you find some bacteria that will be combinedly originated from the raw milk as well as from the post-pasteurization contamination, for example the pipeline milk stone or biofilm, or in the milk silo, the microbes are originated from there as well. So the microorganism found in the pasteurized milk originated, যে এটা বলেই ফেলছি, থার্মোডিউরিক অরিজিন। থার্মোডিউরিক অফকোর্স তোমাদের কমন সেন্স থাকা দরকার যে হিট ট্রিটমেন্ট যেহেতু করেছি, সাইক্লোট্রপ সাইক্লোফিলিক যে ব্যাকটেরিয়া এগুলো অবশ্যই হবে, ডিস্ট্রয় হবে, কলিফর্ম ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হবে, এবং যে কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে সেটা মোস্টলি থার্মোডিউরিক থাকবে, কারণ এগুলা মোটামুটি হিট স্টেবল, হিট রেজিস্ট্যান্ট, এন্ড স্পেশালি ইন কেস অফ ইমপ্রপার পাস্তুরাইজেশন। এবং ইমপ্রপার পাস্তুরাইজেশন আমি বলেছি এটা হতে পারে either not maintaining proper temperature, recommended temperature, or not maintaining recommended time, or both. It is improper pasteurization. Raw milk contact with the contaminated handling and processing equipment, এটা একটা হতে পারে, সোর্স হতে পারে, এবং এন্ট্রি আফটার পোস্ট পাস্তুরাইজেশন কন্টামিনেশন। অর্থাৎ এটা স্পেসিফিক করার কারণ যে পাস্তুরাইজেশনের পরেও এইখানে যেটা বলা হয়েছে র মিল্ক, আমি রেড করে রাখছি যে র মিল্কের মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল কিছুটা ক্যারি করে পাস্তুরাইজ মিল্কেও, স্পেশালি থার্মোডিউরিক। এই জন্য তোমার র মিল্কের যে কন্টামিনেশন উইথ কন্টামিনেটেড হ্যান্ডলিং এন্ড প্রসেসিং সেটা নিয়ে আসা হয়েছে, এবং পোস্ট পাস্তুরাইজেশন কন্টামিনেশন তো বলেছি আইদার পাইপলাইনে অথবা প্রসেসিং যে মেশিন ইউজ করে সেখানে, অথবা মিল্ক সাইলোতে। টিপিক্যাল টোটাল ব্যাকটেরিয়াল নাম্বার ইন freshly pasteurized milk, that means immediately after pasteurization, it should be less than 1000 CFU per ml. এবং CFU বোঝো coliform forming unit, colony forming unit, যেটা আমরা কালচার করে পাই। It takes little time to see this count. So the initial microflora of freshly pasteurized milk is usually reflect the gram-positive thermodiuric. Again, the freshly pasteurized milk যে সব মাইক্রোবস থাকবে তার মোস্টলি আছে থার্মোডিউরিক, যেগুলো হিট টলারেন্ট ব্যাকটেরিয়া। থার্মোডিউরিক স্ট্রেন যেটা আগেও বলা হয়ে গেছে, বেসিলাস ফর এক্সাম্পল, মাইক্রোব্যাকটেরিয়া, মাইক্রোকক্কাস, এন্টেরোকক্কাস এন্ড সো অন। এর মধ্যে কিছু কিছু স্পেসিস আছে যেগুলা, যেমন বেসিলাস সিরাস একটা, সাবটিলিস, এগুলা এরকম কিছু কিছু আছে যে ইমিডিয়েটলি আফটার পাস্তুরাইজেশন এগুলা আইসোলেট করা গেছে। কারণ কি? কারণ হচ্ছে এগুলা হাইলি থার্মোডিউরিক, পাস্তুরাইজেশন টেম্পারেচার এগুলা টলারেট ইজিলি করতে পারে, রাইট? আমরা pasteurized milk microflora continue করতেছি। However, the psychotrope strain of bacillus, কিছু কিছু bacillus আমি বলেছি গত ক্লাসে যে both psychotrope and thermodiuric, right? এগুলা তোমাদের freshly pasteurized milk-এ isolate করা হয়েছিল এবং isolate হয় নরমালি, কারণ এটা যদিও psychotrope, that mean Bacillus actually thermodiuric, but it has also, or it developed the capacity to survive in the lower temperature, which is referred to the cyclophilic. এবং এই সাইক্লোফিলিকে প্রোডাকশন স্টেজ হয়তো এদের কম, মানে প্রোডাক্টিভিটি হয়তো কম, বাট দে ক্যান সার্ভাইভ। whereas thermodiuric by nature they actually normally grow and reproduce under higher temperature like thermodiuric temperature, but psychotrope or lower temperature like 4 to 7 it can survive only. Okay, so এই কন্ডিশনেও তোমার
sorry, immediately after pasteurization, এই যে both cyclophilic and thermoduric যেসব স্ট্রেইন আছে, ফর এক্সাম্পল বেসিলাস, এগুলো আইডেন্টিফাই করা গেছে, কারণ এগুলা তোমার থার্মোডিউরিক ইন ওয়ান সেন্স, অন দ্য আদার হ্যান্ড সাইক্লোফিলিক হলেও পাস্টারাইজেশন টেম্পারেচার পাস করেছে। এটা এক। আর দুই, যদি কোনো সাইক্লোট্রপ তোমার ইমিডিয়েটলি আফটার পাস্টারাইজেশন পাও, এক্সেপ্ট দিস, যেগুলো বোথ সাইক্লোট্রপ এন্ড থার্মোডিউরিক, এগুলো ছাড়া অনলি সাইক্লোট্রপ কোনো ব্যাকটেরিয়া যদি পাও, তাহলে তোমাদের বুঝতে হবে যে পাস্টারাইজেশন ওয়াজ নট পারফর্মড ইফেক্টিভলি, বিকজ পাস্টারাইজেশন টেম্পারেচার in কোনো cyclophilic bacteria, only cyclophilic bacteria cannot survive, but some are survive which are both thermoduric and cyclophilic. Okay. Cyclotrophic bacteria are gram-positive normally. The organism, other than Bacillus, it is gram-negative. Also may be responsible for limiting the shelf life of pasteurized milk. Is a thermoduric bacteria egula normally spoilage bacteria হয়, যেমন Bacillus, Pseudomonas, right? এবং যেগুলা হচ্ছে সাইক্লোট্রপ, এগুলাও যদি সার্ভাইভ করে যায় অথবা পোস্ট পাস্টারাইজেশন কন্টামিনেশনে যদি সাইক্লোট্রপ ইন্ট্রোডিউস হয়, তাহলে এটা শেলফ লাইফ লিমিটিং এর জন্য রেসপন্সিবল বিসাইডস অ্যাবসলিউটলি থার্মোডিউরিক ব্যাকটেরিয়া। In general, post-pasteurization contamination contribute the majority of the microorganisms that contaminate the spoilage of milk. Thus, elimination of the contamination source can dramatically influence the processed product shelf life. যেসব সোর্স আছে মাইক্রোবিয়াল ইনফেকশনের, ইভেন আফটার পাস্টারাইজেশন, সেগুলো যদি লিমিট করা যায়, তাহলে শেলফ লাইফ আমরা যেটা রিকমেন্ডেড, যেটা অপটিমাম, সেটাই এক্সপেক্ট করতে পারি। The presence of gram-negative, normally pathogenic bacteria, but some gram-negative in dairy science, they are only spoilage bacteria, particularly Pseudomonas, currently are primary contributor to the cyclotrophic spoilage of pasteurized milk. এবং এটা অবশ্যই যদি প্রপার পাস্টারাইজেশন এনশিওর করো, তাহলে এটা অবশ্যই পোস্ট পাস্টারাইজেশন কন্টামিনেশন থেকে আসবে, রাইট? Other cyclotropic gram-negative bacteria that grow and can spoilage in pasteurized milk include alkalogens, Flavobacterium, and Enterobacteriaceae. It is a genus, a family. Coliform bacteria do not survive pasteurization temperature. Therefore, the presence of this organism in the pasteurized milk is probably due to the post-pasteurization contamination. এখানে কিছুটা নাম্বার দেওয়া আছে যে মাইক্রোবায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড ফর পাস্টারাইজড মিল্ক ও মিল্ক প্রোডাক্ট। নরমালি মিল্ক ধরো ইউএসএ তে টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট 20,000 এবং কলিফর্মের ক্ষেত্রে 10। এটা কিন্তু সর্বোচ্চ নাম্বার, দ্য ম্যাক্সিমাম, and the number is recommended to be lower than this, less than this. কানাডার ক্ষেত্রে দেখো 10,000, because কেন 10,000? কারণ অরিজিনালি তাদের মিল্কের মাইক্রোবায়োলজিক্যাল কাউন্ট লেস, রাইট? এখানে এই যে এম এবং এন দেওয়া আছে, ঠিক আছে, ছোট এম, বড় এম এবং সি, এগুলো আসলে বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে অ্যানালাইসিস করে নেওয়া। যে ফুটনোটটা আমি আসলে ভুলে গেছি নেওয়ার জন্য, এই টেবিলটাও এগেইন অ্যাডভান্স ডেইরি কেমিস্ট্রি বই থেকে নেওয়া, হ্যাঁ, সেখানে হয়তো তোমরা এই ফুটনোটটা পাবা। বাট এগুলো যদি ইগনোর করো, তাহলে তোমরা ধরে নাও যে 10 to 25,000, 10 is recommended. ওকে, তাহলে স্যার কানাডাতে কি স্যার এনভায়রনমেন্টালি কন্ট্রোলড এরিয়াতে স্যার এই যে মিল্কিং করা হয় না? তোমার এমনিতে বাইরের তো হাইজেনিক, ভেরি হাইজেনিক মিল্কিং। হ্যাঁ, আমি যদি খুঁজে পাই তোমাকে একটা দেখাবো, ভিডিও দেখাবো মেশিন মিল্কিং এর। আমার পিএইচডি যে ফার্স্ট এক্সপেরিমেন্ট, এটা নেদারল্যান্ডে হয়েছিল, একটা ছোট্ট একটা ডেয়ারি ফার্মে 60 মিল্কিং ডেয়ারি কাউস ছিল। সো ওইখানে আসলে মিল্কিং মেশিন দিয়ে আছে মিল্কিং করানো হচ্ছিল। সেখানে আমার ভিডিওটা থাকার কথা, আমি খুঁজে দেখবো। তোমাদের ভিডিওটা দেখাইলে তোমরা মনে করবে যে এটা কি তোমাদের, মানে এটা আসলে কি মিল্কিং পার্লার,
নাকি অন্য কিছু। যদি তুমি মানে কাউয়ের লেগ অথবা কাউ আইডেন্টিফাই না করতে পারো তাহলে বুঝবা না যে এটা এই চেম্বারে আছে, মিল্কিং করা হয়, এত ক্লিন। ঠিক আছে, সো অবশ্যই টু আনসার ইউর কোয়েশ্চেন, ইয়েস দে হ্যাভ এ ভেরি সফিস্টিকেটেড এন্ড হাইজেনিক milking environment, as well as Canadian ambient temperature কারণে microbiological count actually low হয়, the initial এবং raw milk microbiological count. As a result, their standard is microbiological standard in the pasteurized milk is also a little lower, এবং ইউতে দেখো এটা লিটল হায়ার, অস্ট্রেলিয়ায় আপ টু 1 লাখ চলে গেছে, এবং অস্ট্রেলিয়ার যে ট্রপিক্যাল কন্ডিশন, আমাদের কারেন্ট যে এনভায়রনমেন্টাল কন্ডিশন টেম্পারেচার ইজ অলমোস্ট সিমিলার। অস্ট্রেলিয়া এখনো গিয়ে আছে, আমরা অতটা যাইতে পারিনি +40, বাট সাম ডেজ উই ফিল দ্য টেম্পারেচার অ্যারাউন্ড +40, রাইট? সো ইন দ্যাট কনটেক্সট আমরা উই আর নট সাবট্রপিক্যাল এনিমোর, উই আর ক্লোজ টু ট্রপিক্যাল। সেক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়ান যে মাইক্রোবায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড সেটা ফলো করতে পারি, অথবা ইউএটা ফলো করতে পারি। সো এগুলা জাস্ট একটু ধারণা নিবা, মনে রাখার ট্রাই করবা। এখন দেখি আলট্রা পাস্তুরাইজেশন এবং আলট্রা হিট ট্রিটমেন্ট, ইটস অলমোস্ট দ্য সিমিলার। আমরা সবার শেষে গিয়ে একটা ডিফারেন্স দেখবো আর কি, খুব তাড়াতাড়ি যাবো। The primary objective of ultra pasteurization or ultra heat treatment is the elimination of all microorganisms present in the raw milk by heating, right? Ultra pasteurization by heating perform kora hoy. The heating process may not inactivate the heat stable enzyme. এই একটু আগে বলেছি যে ব্যাকটেরিয়া থেকে যে ইন্ট্রানজিক যে এনজাইম গুলো হয় অথবা কিছু স্পোর হয়, ওগুলা ইভেন আলট্রা পাস্তুরাইজেশন টেম্পারেচারও হয়তো ইনঅ্যাক্টিভেট হয় না। হাউএভার this enzyme can contribute to the product deterioration during the storage. এখানে একটা এন্ড চলে আসছে, এটা আসলে কেটে দিতে হবে। Source of heat stable enzyme in raw milk including the gram-negative cyclotroph organism and also তোমার কিছু কিছু থার্মোডিউরিক স্পেসিস যেমন স্পোরফর্মিং কিছু ব্যাকটেরিয়া আছে, সেগুলো থেকে আসতে পারে। মাইক্রোফ্লোরা অফ আলট্রা পাস্তুরাইজড মিল্ক, এটা তোমরা মানে ইউএসটি মিল্কও বলতে পারো, বাট এখানে আমি ইউএসটি মিল্ক বলতেছি না, এর কারণ হয়তো পরে স্লাইডে চলে আসবে। So microbial number of ultra pasteurized milk and milk product are controlled by microbiological destruction from ultra pasteurization heat treatment, যেটা normally 130 degrees or little more. Sterilization of milk contract surface, মিল্ক যেসব সার্ফেসে কন্ট্রাক্টে আসবে, সেটা হোক মিল্ক ইকুইপমেন্ট, হোক মেশিনারিজ, হোক পাইপলাইন, সবগুলো স্টেরিলাইজড করা হয় যাতে ফার্দার কোনো মাইক্রোবিয়াল এন্ট্রি ওইসব সোর্সের থেকে না হয়, এবং অ্যাপ্লিকেশন অফ ডিসইনফেকশন strategies to ultra pasteurized milk during milk packaging materials. Even pasteurized milk যে প্যাকেজ করা হয়, সেই প্যাকেজিং ম্যাটেরিয়ালসও ডিসইনফেক্টেন্ট করা হয়, স্টেরাইল করা হয়। ইন জেনারেল ultra pasteurized milk packing equipment is enclosed to protect the product from environmental contamination. এটা একটা ক্লোজ হাউস, কন্ট্রোল হাউসে থাকে যাতে এনভায়রনমেন্টাল কোনো এক্সপোজারে না আসে, ইভেন দ্য এনভায়রনমেন্টাল এয়ার এক্সপোজার। এখানে অবশ্যই মানে এয়ার টাইট না, এয়ার ইন করানো হয়, বাট এয়ার ইজ ফিল্টারেটেড বাই এ সার্টেন ফিল্টার। ওকে, সো এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোলড এনভায়রনমেন্টে প্যাকিং করা হয়, এবং এটা মানে এভরিথিং ইজ এনশিওর সো দ্যাট পোস্ট পাস্তুরাইজেশন contamination can be ignored or can be stopped. The air within the filling equipment is usually treated with high efficiency particular air filtration, যেটা বললাম, to reduce the presence of airborne contamination immediately prior to filling. যখন আমরা প্যাকেজিং করব, প্যাকেজিং এর একটা পার্ট আছে ফিলিং, যে প্যাকেটে প্যাকেজিং করব। Packaging material are typically disinfected with hydrogen peroxide, heat or UV light, or combination of
3 actually এখানে 3 অফ আসছে combination of those তোমরা বলতে পারো ওকে সো এখানে দেখতেছো যে আমরা হিট ট্রিটমেন্ট করলাম হাই টেম্পারেচারে যেটা দিয়ে মিল্কে প্রেজেন্ট অল মাইক্রোঅর্গানিজম আমরা ডিস্ট্রয় করলাম এরপরও যেসব সোর্স আছে মাইক্রোবিয়াল এন্ট্রি হতে পারে যেমন হ্যান্ডলিং অথবা মেশিনারি যে ইউজ করি সেইখানটায় এরপরে প্যাকেজিং সব মানে এন্ট্রি অফ দ্য মাইক্রোবস আফটার পাস্চুরাইজেশন ইজ controlled somehow so that we can stop any kind of microbial entry including the airborne entry, right? Effective application of this combined strategy can render the milk product virtually free from microbial recontamination, right? এখানে রিকন্টামিনেশন এই জন্য বলছি যে আমরা ধরো স্টেরাইল করে ফেলছি আলট্রা হাই ট্রিটমেন্ট হিট ট্রিটমেন্ট দ্বারা এরপরে যেটা হবে সেটা অবশ্যই রিকন্টামিনেশন প্রিভেনশন অফ product contamination by a potential spoilage microorganism can allow refrigerated product shelf life of 30 to 90 degrees or more. যদি এত কিছুর পরেও আমরা সাইক্লোট্রপিক যে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন প্রবাবলি হয় ফ্রিজিং এ সেটাও যদি স্টপ করতে পারি তাহলে আমরা আপ টু 90 ডেজ এন্ড বাংলাদেশি কন্ডিশনে আমি জানি না 180 ডেজ মনে হয় তাই ওকে তোমরা একটু ইউএসটি মিল্ক এটা একটু দেখে নিতে পারো যে আমাদের শেলফ লাইফ কত এখানটা নরমালি আছে 90 ডেজ হাউএভার এনি ডিফিসিয়েন্সিস ইন দ্য স্যানিটারি প্রসেস যেগুলা আমরা প্রিকশন বলেছি ডিউরিং প্যাকেজিং ডিউরিং স্টোরিং সব স্যানিটারি কন্ডিশন যদি আমরা এনশিওর করতে পারি কুড অ্যালাউ প্রসেসিং সো যেটা বলতেছিলাম এনি ডিফিসিয়েন্সিস ইন দ্য স্যানিটারি প্রসেস could allow post-processing contamination, which could result the product spoilage similar to that seen in the conventionally pasteurized milk. Conventional pasteurized হচ্ছে VAT pasteurization, okay? অথবা ওই যে বেস্ট pasteurization আমরা যেটা বলি 63 ডিগ্রিতে 30 মিনিটস করি সেইটাতে। Although ultra pasteurized milk packaging material is disinfected, it is not necessarily sterile, thus residual microflora associated with the packaging materials may be a limiting factor of ultra pasteurized milk, and this is the difference between ultra pasteurized milk and ultra heat treated milk. Okay, তোমরা যদি গুগল করো what is the difference between UP milk and UHT milk, most literature will say they are same, okay? But in some countries, depending on the industrial facilities, in some countries they call it ultra pasteurized milk, UP milk, যেটাতে sterile করা হয় না, sterile environment করা হয় না, but try করা হয় সব ধরনের microbial entry অ্যাভয়েড করার জন্য। এন্ড অন দ্য আদার হ্যান্ড ইউএসটি যে প্ল্যান্ট আছে ইউএসটি প্ল্যান্টে আমাদের এই যে মানে পোস্ট প্রসেসিং যেসব এক্সপোজার হয় ফর এক্সাম্পল মিল্ক ফ্লো মিল্ক প্যাকেজিং প্যাকেজ হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ অল entry environment or exposed environment is sterile. For example, in case of AST milk, UHT milk, the microbiological control strategy for UHT milk are similar to those described in the ultra pasteurized processing, except that the product are aseptically packaged. Aseptically bolte sterile condition packaged. যেখানে ensure করা হয় 100% এনশিওরিটি দেয়া হয় যে কোনো ধরনের মাইক্রোবিয়াল কন্টামিনেশন নাই। স্টেরাইল মানে স্টেরাইল অথবা এটা কি বলি অটোক্লেভ আমরা করি নরমালি। প্যাকেজিং যে ইকুইপমেন্ট গুলো আছে অথবা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় এগুলোকে অটোক্লেভ করা হয় অথবা বা এনি আদার মিন স্টেরাইল করা হয় যেখানে কোনো ধরনের মাইক্রোবিয়াল রেসিডিউ অথবা মাইক্রোবিয়াল এন্ট্রি নাই, রাইট? Despite of this sterile production process, the product can still be spoiled due to the post-processing contamination. এত কিছুর পরও প্রোডাক্ট contamination হতে পারে এবং সেটা অবশ্যই post-processing contamination. If the sanitary sterility of the system is
compromised at any point during the processing. এটা ইউএসটি প্ল্যান্টের ক্ষেত্রে এটা রিকমেন্ডেড। যদি স্টেরাইল সিস্টেম যদি কম্প্রোমাইজ হয়, এটা ডিটোরিয়েট করে, অথবা আমরা যদি এনশিওর প্রপারলি না করতে পারি ডিউরিং দ্য প্রসেসিং, সামহাউ দ্য total process, the whole process should be stopped, shut down, and the equipment should be cleaned and re-sterilized again before the processing resume. Okay, এরপরে অনেক কিছু আছে না, লাস্ট স্লাইড, the pathogenic microorganism, এখানে কিছু কিছু বলেছি, এটা আর পড়তেছি না যেহেতু সময় 5 মিনিট ওভার। এখানে পাস্টারাইজড মিল্কে, হিট ট্রিটেড মিল্কে আসলে the pathogenic microorganism associated with the heat treated market milk, এখানে অর্গানিজমের নাম আছে এবং কখন আইসোলেট করা হয়েছে, কোন প্রোডাক্ট থেকে আইসোলেট করা হয়েছে। এত কিছু তোমাদের দরকার নেই, এই 3 কলামের দরকার নেই, এটা যেহেতু বই টেবিল থেকে নেয়া, তোমরা কিছুটা কয়েকটা মনে রাখবা। কম্পাইলোব্যাক্টার, এটা খুব সুন্দর একটা প্যাথোজেনিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটা আমি আমার পোস্টডকে আইসোলেট করতে পেরেছিলাম, কিন্তু আমাদের এটা মনে বলেছিলাম যে আমাদের ল্যাবের সেফটি স্ট্যান্ডার্ড ছিল না, বিধায় প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম নিয়ে ডিল করা হয়নি। এটা রুমেন থেকে পাওয়া গেছে, বুঝছো? তো এনিওয়ে, এটা মানে এনি সোর্স থেকে পাওয়া যেতে পারে। এখান থেকে কিছু 3টা থেকে 5টা নাম মনে রেখো, যেটা লিস্ট ডাউন করতে বলতে মানে তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে পরীক্ষায়, যে লিস্ট ডাউন pathogenic microorganism isolated in the pasteurized milk, সেখানে 3টা থেকে 5টা নাম দিলেই হবে। এতটুকুই। এরপরে আমরা আসলে পরের ক্লাসে কালচার পড়বো। এট বেস্ট আর 2টা ক্লাস নিয়ে আমি মাইক্রোবায়োলজি শেষ করব। কেমিস্ট্রিও শেষ মোটামুটি। যদি দেখি যে আরেকটা ক্লাস কেমিস্ট্রিতে নেওয়া লাগে। তোমরা স্পয়েলেজ পড়েছো, কেমিস্ট্রিতে আসলে কন্টামিনেশন অফ মিল্ক বাকি আছে। কন্টামিনেশন আর স্পয়েলেজ একই। স্পয়েলেজ ইজ দ্য রিজাল্টস and contamination is the kind of entry of the microorganism or source. So এটা অনেকটাই সেম, শুধু তোমার ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন এর ডিফারেন্স। তো আমি যদি মনে করি ওটা হয়তো একদিন ক্লাস নেব, আর এক্সেপ্ট দ্যাট আমার 2টা ক্লাস হলেই আমার মাইক্রোবায়োলজি শেষ হবে। সো অ্যাজ এ রেজাল্টস ডেইলি কেমিস্ট্রি এন্ড মাইক্রোবায়োলজি আমরা শেষ করতে সক্ষম হব। অনলি থিওরি, প্র্যাকটিক্যাল টোটালটাই বাকি। ওকে, এবং অক্টোবরের ফার্স্ট উইকে হয়তো টানা কয়েকদিন ক্লাস নিয়ে চেষ্টা করবো যে অ্যানিমাল ফিডিং শেষ করা যায় কিনা। আর না শেষ করা গেলেও কিছু বাকি থাকবে, সমস্যা নেই, আমাদের তো রিভিউ ক্লাস নিতেই হবে পরীক্ষার আগে 3-2, তখন বাকিটা শেষ করব। যদি কিছু ক্লাস অ্যানিমাল ফিডিং এ বাকি থাকে, অতটা চাপ দিয়ে এখনই হয়তো শেষ করবো না, কারণ তোমাদের এগুলা এখন পড়ার সুযোগ থাকবে না। 3-1 এর পরীক্ষা শুরু হবে। অ্যাজ এ রেজাল্ট হয়তো অতটা প্রেশার দেবো না, পড়ায় যদি বাকি থাকে পরে কিছু করবো। যদিও 7 তারিখের মধ্যে মোটামুটি ভাবে রিকমেন্ড করেছি সবাইকে শেষ করার, আমার একটা কোর্স হয়তো শেষ হবে না আর কি। এনিওয়ে, সবাই ভালো থাকো। পরের বৃহস্পতিবার কে সোনালি? স্যার আমি বলতেছিলাম, জি স্যার, পূজার ছুটিতে কি ক্লাস হবে আমাদের? না, ছুটিতে ক্লাস হবে না, কারণ তো ক্লাস নিতে গেলে যাদের পূজা তারা তো পার্টিসিপেট করতে পারবে না, এটা তাদের জন্য ইনজাস্টিস হয়ে যাবে, তাই না? জি স্যার। তো পূজা ছুটিতে ক্লাস হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।